আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ চ্যাপ্টারে আমাদেরকে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে প্রথমে বয়েলের সূত্র হবে পড়তে হবে, চার্লসের সূত্র পড়তে হবে, আর বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের যে মানে সমন্বয় সূত্র PV=NRT, এই যে মানে আদর্শ গ্যাসের যে সমন্বয় সূত্র, সেই সমন্বয় সূত্রটা আমাদেরকে জানতে হবে। তো এই হচ্ছে সিলেবাস, খুবই সহজ চ্যাপ্টার, আর বিষয়বস্তুগুলো সহজ আর খুবই ইন্টারেস্টিং, মনেও থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আমরা বয়েলের সূত্রটাতে আসি। বয়েলের সূত্রটাতে কি বলা হয়েছে? বয়েলের সূত্রে বলেছে যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস, অর্থাৎ ভরটা হচ্ছে তার ধ্রুবক, আর তার যদি উষ্ণতা স্থির থাকে, সেই গ্যাসের উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে সেই গ্যাসের চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। যদি এখানে উষ্ণতা এবং ভর ধ্রুবক থাকে, ঠিক আছে, বা এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি, যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দিই তাহলে পিভি সমান হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে বয়েলের সূত্র, আর কিছু নয়। কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাস, তার সেই গ্যাসের ক্ষেত্রে যদি আমি আয়তনটাকে বাড়াই, তাহলে কি হয়, তার চাপ কমে যাবে। তাহলে আমি যদি এরকমভাবে একটা ভ্যালু বার করি, ধরো পি আর ভি এর গুণফল কি হবে, সবসময় কনস্ট্যান্ট। ধরো পি যদি 2 হয়, আমি ধরছি ভি কোনো একটা জায়গাতে তার 10 একক, 2 একক, এটা 10 একক, ঠিক আছে। ভি যদি কমে যায়, ভি যদি কমে 5 হয়, তাহলে পি কত হবে, 4 হবে, ঠিক আছে। কারণ পি ভি কনস্ট্যান্ট, সবসময় পি ভি কনস্ট্যান্ট। দেখো এখানে কত, পি ভির ভ্যালু কত, পি হচ্ছে 2 আর ভি হচ্ছে 10, তাহলে পি আর ভি গুণ করলে কত হবে, 20 একক। আবার এখানে যদি আমি গুণ করি পি ভি কত হবে, এটাও 20, ঠিক আছে। এবার যদি পি কোনো কারণে 1 হয়, তাহলে ভি কত হবে, 20, ঠিক আছে। তো পি আর ভিকে যদি আমি এইভাবে দেখি, মানে পি আর ভি এর গুণফলটা কি হবে, সবসময় কনস্ট্যান্ট, ঠিক আছে। পি যদি পরিবর্তন হয়, পি যদি কমে তাহলে ভিটা বাড়বে, পি যদি বাড়ে তাহলে ভিটা কমবে, পি যদি কমে তাহলে ভিটা বাড়বে, ঠিক আছে। এইভাবে পরিবর্তন হবে, পিভিটা কনস্ট্যান্ট হবে সবসময়, ঠিক আছে, পিভি কনস্ট্যান্ট। এটা হচ্ছে বয়েলের সূত্র, হ্যাঁ, কিছু নয়, খুবই সহজ জিনিস এটা। আচ্ছা, এরপর দেখো আরেকটা কি আছে, চার্লসের সূত্র। আচ্ছা, তাহলে আমাকে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, কিন্তু বয়েলের সূত্রে কি কি ধ্রুবক আছে এটাকে খেয়াল রাখতে হবে, নোট করে নেবে। বস্তুর ভর ধ্রুবক আর উষ্ণতা হচ্ছে ধ্রুবক, এই দুটো জিনিসই, এই জিনিসটা মনে রাখতে হবে, একটু নোট করে নাও, ঠিক আছে। এবার দেখো বয়েলের সূত্র বলে আরেকটা আছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রের প্রথমে স্টেটমেন্টটা একটু বড় আছে, স্টেটমেন্টটা কিছু নয়। চার্লসের সূত্রে বলেছে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কোনো একটা গ্যাস না হয়েছে, তো সেই গ্যাসের যদি আমরা চাপটাকে স্থির রাখি, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির থাকলে তার একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তন, একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে বা হ্রাসে, বৃদ্ধি হতে পারে, বৃদ্ধি বা হ্রাসে তার আয়তন 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস হবে। মিনিংটা দেখো, মিনিংটা একটু বুঝে নিতে হবে। বলেছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে যদি চাপ স্থির থাকে, মানে তার কি কি স্থির সেটা আগে বুঝে নাও। ভর স্থির, এম মাস, ভরটা স্থির, আর কি স্থির, চাপটা স্থির। ভর স্থির আর চাপ স্থির, এই দুটো নিয়ে কোনো কথা হবে না, এই দুটো একদম পাশে থাকবে, মানে এরা স্থির থাকবে, এতে কোনো পরিবর্তনের ব্যাপার নেই।
তাহলে পরিবর্তনটা কার হচ্ছে, তার একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে, তাহলে উষ্ণতার পরিবর্তন হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি হতে পারে বা হ্রাস হতে পারে। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস যদি হয় তাহলে তার আয়তনের পরিবর্তন হবে, আয়তনটাও হবে এত অংশ হারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। যদি এটা উষ্ণতা বৃদ্ধি হয় তাহলে এত অংশ আয়তন বৃদ্ধি পাবে, আর এত অংশ আয়তন হ্রাস পাবে যদি উষ্ণতা হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস বুঝে নেওয়া যায়। মনে করি কোনো একটা উষ্ণতায়, ধরো T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, উষ্ণতায় ধরো কোনো একটা গ্যাসের আয়তন ধরো VT1, ঠিক আছে, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে এটা দেওয়া আছে। এবার উষ্ণতা বৃদ্ধি হলো, ধরো T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হলো, তাহলে উষ্ণতা বৃদ্ধি হলো ধরো T2 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এখন T1 উষ্ণতায় আয়তন ছিল এটা, T2 উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তন ধরো VT2, ঠিক আছে, তার আয়তন হয়েছে এটা। তাহলে উষ্ণতা বৃদ্ধি হয়েছে, তো উষ্ণতার কতটা বৃদ্ধি হয়েছে, উষ্ণতা বৃদ্ধি হয়েছে কতটা, T2 মাইনাস T1 পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হয়েছে। তাহলে উষ্ণতা যখন বৃদ্ধি হয়েছে তাহলে আয়তনও বৃদ্ধি হয়েছে নিশ্চয়ই। আয়তন কতটা বৃদ্ধি হয়েছে, আয়তন বৃদ্ধি হয়েছে VT2 মাইনাস VT1, এই পরিমাণ আয়তন বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি হয়েছে, আয়তন বৃদ্ধি হয়েছে। এবার বলা হচ্ছে এই যে ভ্যালুটা, কতটা আয়তন বৃদ্ধি, কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে, এটা একটা ভ্যালু থাকবে। এটা T2 আর T1 এগুলোতে এরকম হতে পারে, এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি হতে পারে, বা এটা 50 ডিগ্রি, এটা হয়তো 52 ডিগ্রি। তার উষ্ণতা বৃদ্ধি একটা ভ্যালু তো আসবে, এই দুটো রূপ থেকে বিয়োগ করলে একটা ভ্যালু তো আসবে। তো সেই ভ্যালুটাকে আমি ধরছি T। তো এই ভ্যালুটা যদি T হয় তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হলে কি বলা হয়েছিল, তার একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি হবে কতটা বলেছিল, 1/273 অংশ। তাহলে এখন উষ্ণতা বৃদ্ধি হয়েছে কতটা, T পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হয়েছে, T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি হয়েছে 1/273। তাহলে Tর জন্য আয়তন বৃদ্ধি কত হবে, তার প্রথমে যে আয়তন ছিল সেই আয়তনের T টাইমস T গুণ। ঠিক আছে, মানে 1/273 যদি হয় তাহলে কত উষ্ণতা বৃদ্ধি হয়েছে, T, মানে এইটা ইজ ইকুয়াল টু 1/273 ইন্টু তার আয়তন, প্রাথমিক আয়তন। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক আয়তন যেটা ছিল, তার এত অংশ আয়তন বৃদ্ধি হবে। আচ্ছা, এই জিনিসটা আর একটু সহজভাবে করা যায়। আরেকটা পদ্ধতি দেখো, আরেক রকম ভাবে। ধরো আমি 0 থেকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। ধরো কোনো একটা গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন আমি ধরছি V0। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে V0। ঠিক আছে, তার উষ্ণতা বৃদ্ধি করা হলো, উষ্ণতা বৃদ্ধি করা হলো কতটা, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি, 0 থেকে T করা হয়েছে, মানে T ডিগ্রি সেন্টিগ্রেড, বা তার বৃদ্ধিটা হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড, 0 থেকে শুরু হয়েছে T-তে। তাহলে সেই ক্ষেত্রে কোনো গ্যাসের আয়তন কত হবে, তাহলে আয়তন হবে, তার মোট আয়তন হবে, প্রথমে যে আয়তন ছিল সেটাও থাকবে, তার সঙ্গে এবার যোগ হবে কতটা, তার সঙ্গে যোগ হবে তার যে প্রাথমিক আয়তন, তার T গুণ এতটা, মানে তার আয়তনের প্রাথমিক আয়তনের 1/273 ইন্টু T। ঠিক আছে, এতগুলো টার্ম এখানে এসছে, এখানটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার প্রথমে যে আয়তন সেটা তো ছিলই, সেটা তো থাকবেই, বাড়বে কতটা, 1 ডিগ্রির জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 1/273 অংশ কার প্রাথমিক আয়তনের, মানে V0 ইন্টু 1/273। এবার উষ্ণতা বৃদ্ধি হয়েছে কতটা, T ডিগ্রি, তাহলে তত T ডিগ্রি, যেটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হতো তাহলে ইন্টু 10। 1 ডিগ্রির জন্য হচ্ছে 1/273 অংশ হারে, 1/273 অংশ প্রাথমিক আয়তনের। ঠিক আছে, তাহলে V0 ইন্টু 1/273 ইন্টু T। তাহলে আয়তনটা আমার কি দাঁড়াবে, এটা দাঁড়ালো V0 প্লাস V0T বাই 273, এরকম দাঁড়াচ্ছে। V0টা যদি কমন নিই তাহলে আমার পরে থাকবে 2/273। এটাকে আরো একটু সহজ করা যেতে পারে, এটা হচ্ছে 273, এটা হচ্ছে 273 প্লাস T। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, T ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল, তো এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল আর এটা কেলভিন স্কেল হয়। ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন স্কেলের মধ্যে পার্থক্যটা কি, T ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তাহলে কেলভিন স্কেলের পার্টটা কত হয়, কেলভিন স্কেলের পার্ট হয়
273 সঙ্গে যোগ হয় ইন্টু টি, এত কেলভিন। টি ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? টি ডিগ্রি সেন্টিগ্রেড মানে এই এত কেলভিন। তাহলে 273 প্লাস টি, 273 প্লাস টি এই জায়গাতে আমি কি বসাতে পারি? এই কেলভিন স্কেলের পার্ট, কেলভিন স্কেলে যে পার্টটাকে ধরা হয় সেটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এটা ক্যাপিটাল টি প্রকাশ করে, ক্যাপিটাল টি। সেন্টিগ্রেড স্কেল হলে স্মল টি দিয়ে প্রকাশ করে। তাহলে 273 প্লাস টি যেটা, সেটাকে আমি ক্যাপিটাল টি লিখে দিই 273। তাহলে আয়তন কত হলো? আয়তন হলো এটা, পরে আয়তন হয়েছে টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা দিতে হয় তাহলে আয়তন কত হবে? আয়তন হবে এটা, ঠিক আছে? তো উষ্ণতা বৃদ্ধিতে আয়তন কত হবে সেটা আমরা পেয়ে গেলাম, টি বাই 273, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে এরকমভাবে যদি আমরা দেখি তাহলে কি পাচ্ছি একটা রেজাল্ট। দেখো একটা এরকম করি, এই ক্যালকুলেশন এই ফর্মটাকে আমি এইরকম করি যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন হলো V0 ক্যাপিটাল T1 বাই 273 করলাম, ক্যাপিটাল T1 বসলাম যেমন বসেছি ছিল এখানে ভ্যালুটা। তাহলে ক্যাপিটাল T1 মানে কি? ক্যাপিটাল T1 মানে হচ্ছে 273 প্লাস T1, ঠিক আছে? এটা ডিগ্রি সেন্টিগ্রেড হল, এটা হচ্ছে কেলভিন স্কেলের পার্ট। তাহলে V0 T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন হচ্ছে এটা। আচ্ছা, এবার কাজ করি T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন কত হবে? এটাকে ধরছে V0 T2 বাই 273, ঠিক আছে? T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন হলো এটা। আচ্ছা, এটা তো আয়তন, প্রথমে আয়তন মানে এটা V1, একে বলি V2, ঠিক আছে? এবার যদি আমি এখান থেকে লিখি এরকমভাবে V1 বাই V2, তাহলে কি দাঁড়াবে? V0 T1 বাই 273 দাঁড়াবে, বাই V1 বাই V2 আছে, তখন এখানে লিখতে হবে V0 T2 বাই 273 কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, কি করে থাকছে? T1 বাই T2। তাহলে এখানে দেখো আমার রেজাল্ট কি আসছে? V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। আচ্ছা, তাহলে এটা যদি আমি এরকমভাবে লিখি V1 বাই T1 সমান হচ্ছে V2 বাই T2, এটা হল T1টা এদিকে নিয়ে আসলাম, V2-র উপরে তুলে দিলাম, তাহলে এটা আসছে। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? এখানে আমার দাঁড়াচ্ছে V বাই T সমান হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? V বাই T সমান হচ্ছে ধ্রুবক। তার মানে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে V প্রপোর্শনাল টু T, V সমানুপাতিক টিটার দিকে সরে যাবে, ধ্রুবক যদি সরিয়ে দিই তাহলে V সমানুপাতিক T। তাহলে আয়তন হচ্ছে উষ্ণতার সঙ্গে কোন উষ্ণতা? পরম স্কেলের উষ্ণতা। আয়তন হচ্ছে পরম স্কেলের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটাই হচ্ছে চার্লসের সূত্রের অন্য আরেকটা রূপ। এটা হচ্ছে চার্লসের সূত্রের অন্য রূপ। চার্লসের সূত্রে আমরা প্রথমেই পেয়েছিলাম যে চার্লসের সূত্রে কি বোঝায়? চার্লসের সূত্রে হচ্ছে আয়তন আর উষ্ণতা সমানুপাতিক। আয়তন মানে আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। যদি প্রথমে সেই কন্ডিশন লেখা ছিল যে চাপ আর ভর এই দুটো হচ্ছে যদি ধ্রুবক থাকে, ঠিক আছে? চাপ আর ভর ধ্রুবক যদি থাকে তাহলে আয়তন হচ্ছে উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে বয়েলের সূত্রতে কি পেলাম আর চার্লসের সূত্রতে কি পেলাম? এটা পেলাম চার্লসের সূত্রে, ঠিক আছে? বেশ, পজ করে লিখে নাও, আছে? আচ্ছা, তাহলে একবার বয়েলের সূত্রটা একবার দেখে নিই, আর একবার এই চার্লসের সূত্রটাকে একবার দেখে নিই। বয়েলের সূত্রতে ছিল যে V প্রপোর্শনাল টু 1 বাই P যদি M আর T ধ্রুবক হয়। এখানে এটা ছিল বয়েলের সূত্র, বয়েলের সূত্র। আর চার্লসের সূত্রে কি পাচ্ছি? V প্রপোর্শনাল টু T যদি এখানে M আর P এই দুটো ধ্রুবক হয়। এটা হচ্ছে চার্লসের সূত্র, তাই তো? আচ্ছা, এবার অ্যাভোগাড্রোর সূত্রে আবার কি আছে? V প্রপোর্শনাল টু N। N মানে কি? N মোল। Nটা কি? মোল সংখ্যা। V আয়তন, আয়তন যদি বেশি হয়, চাপ P T এগুলো যদি স্থির থাকে, P T এগুলো যদি স্থির থাকে তাহলে কি? আয়তন যদি বেশি হয় তাহলে N মোলের সংখ্যা কি হবে? আয়তন কম জায়গার মধ্যে মানে পরমাণু অণুর সংখ্যা কম জায়গার মধ্যে অণুর সংখ্যা কি হবে? কম জায়গার মধ্যে অণুর সংখ্যা
অনুসংখ্যা কম থাকবে, আয়তন যদি বেশি হয় অনুসংখ্যা বাড়বে, সমানুপাতিক। মোল সংখ্যা, এনটা হচ্ছে মোল সংখ্যা, আয়তন যদি বেশি হয় তাহলে মোল সংখ্যা কত হবে, বেশি হবে, গ্যাসের আয়তনের অনুসংখ্যাটা বেশি হবে, এটা সমানুপাতিক। যদি এখানে পি টি ধ্রুবক থাকে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র বলেছে না, এসটিপি এনটিপি এইসব কথাগুলো বলা হয়। এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। টেম্পারেচারটা স্থির থাকবে, প্রেসারটাও স্থির থাকবে। যদি টেম্পারেচার উষ্ণতা আর চাপ যদি স্থির থাকে তাহলে কি হবে, নির্দিষ্ট আয়তন গ্যাসে সবসময় আয়তন, নির্দিষ্ট আয়তন গ্যাসে সবসময় বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে অনুসংখ্যাটা একই থাকে। তাহলে এই তিনটে যদি আমরা একসঙ্গে নিয়ে আসি তাহলে কী আসবে, ভি সমানুপাতিক, ওপরে কী থাকছে বলো, ওপরে থাকছে এন থাকছে, টি থাকছে, নিচে পি থাকছে। এগুলোকে যদি আমরা একসঙ্গে নিয়ে আসি তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি, পিভি বাই এন টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে যে কনস্ট্যান্টটা ব্যবহার করব সেটা হচ্ছে আর, সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। অথবা এটাকে আমরা এইভাবে ফর্মটাকে আমরা এইভাবেও আনতে পারি, এই ফর্মটাকে আনতে পারি এইভাবে, পি ভি সমান ওইদিকে নিয়ে চলে যাবো এন আর টি আমাদের বোঝার সুবিধার জন্য। যদি এন ইকুয়াল টু 1 হয়, 1 মোল গ্যাস, 1 মোল যদি গ্যাস নিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করি তাহলে আমাদের কাছে ফর্মুলা কি আসবে, পিভি সমান আর টি। পিভি সমান আর টি যাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। যদি 1 মোল গ্যাস নিয়ে আমরা এক্সপেরিমেন্টে করি তাহলে এনের জায়গায় 1 পিভি সমান এনআরটি, এন মোল গ্যাস নিলে পিভি সমান এনআরটি, ঠিক আছে। এন মোল আছে তো, এন মোলটাকে আমরা নির্ণয় করবো কি করে, এন মোলটাকে আমরা যে পরিমাণ ভর নিচ্ছি গ্যাসের যে ওয়েট, সেই ওয়েটটাকে আমরা তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দেবো। এন ইকুয়াল টু ডব্লু বাই এম। ডব্লুটা কি, এখানে ডব্লুটা হচ্ছে গ্যাসটাকে যে পরিমাণ নিচ্ছি গ্যাসটার ওজন, আর এম হচ্ছে কি আণবিক গুরুত্ব, মলিকুলার ওয়েট, ঠিক আছে। বেশ, তাহলে পিভি সমান এনআরটি আমরা এই ফর্মুলাটা পাচ্ছি এখান থেকে। বেশ, এর উপরে বেশ কিছু অঙ্ক আছে, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। আর এখানে যে আর এসছে, আরটা কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই আর এর যে ভ্যালুটা বা আর এর মাত্রা, এই জিনিসগুলোকে একটু জানতে হবে। আর এর মানটাকে বের করতে হবে, আর এর মাত্রাটাকে দেখতে হবে, ঠিক আছে। তো কয়েকটা পদ্ধতিতে আর এর মানটাকে বের করা হয়, তো সেগুলোকে আমরা একবার দেখে নিই। ঠিক আছে, পজ করে লিখে নাও, ঠিক আছে। এবার আরটাকে নিয়ে আবার দেখবো আমরা। দেখো আমাদের কাছে তো এটা আছে পিভি সমান এন আর টি, তাহলে আর ইকুয়াল টু আমি কি বলতে পারি, আর ইকুয়াল টু হচ্ছে পিভি বাই এন টি, তাই তো। আচ্ছা, এবার আরটাকে আমরা কিভাবে নিতে পারি, দেখো পিটা কি চাপ, তো অ্যাটমসফিয়ারিক প্রেসার বায়ুমণ্ডলীয় চাপ, সেই বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে যদি আমি নিই এটাকে বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। তাহলে তাহলে সেটা কি লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর ভিটা কি লিটারে নিচ্ছি, ভিটাকে যখন লিটারে নিচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আর এর যে এককটা আসবে চাপের জন্য কি অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটিএম বলবো আমরা, অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বলছি, ভি দিচ্ছি আমি এক আয়তন মানে লিটার নিচ্ছি, এমটাকে নিচ্ছি 1 মোল বলছি, টেম্পারেচার বলছি কেলভিন, 1 কেলভিন। তাহলে এর যে এককটা আসবে সেই এককটা কি হবে, লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসার পার মোল পার কেলভিন, ঠিক আছে। তাহলে আর এর যে একক,
আর এর যে এককটা হবে সেই এককটা হচ্ছে এটা লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসার পার মোল পার কেলভিন, এইভাবে আসতে পারে। আচ্ছা, আর এর ভ্যালুটা আর কীভাবে আসতে পারে? আর এর ভ্যালুটা আসতে পারে চাপ, তো চাপ মানে বল বাই ক্ষেত্রফল, সেই ফর্মেও এটাকে আমি আনতে পারি। তাহলে সেইভাবে যদি আমি নিয়ে আসতে চাই এর এককটাকে, তাহলে তার এককটা কি আসবে? বল বাই ক্ষেত্রফল। যদি সিজিএস করি বা এসআই করি, যদি আমি এসআই করি, এসআই করলে আমার কি আসবে দেখো, নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার ক্ষেত্রফল ইন্টু মিটার কিউব, আয়তনের জন্য মিটার কিউব, আর এটা কি মোল, আর এটা হচ্ছে কেলভিন এসআই পদ্ধতিতে। তাহলে আমার কি আসছে দেখো, নিউটন থাকছে, অথবা এটা পাস্কেল দিয়েও বলে, অনেক সময় বলে আর কি, পাস্কেলও বলে, মিটার কিউব বলে, পাস্কেল ইন্টু মিটার কিউব, পার মোল পার কেলভিনও বলে অনেক সময়, এরকমভাবে আর কি বলা হয়, পাস্কেল ইন্টু মিটার কিউব পার মোল পার কেলভিনও বলা যায়। অথবা নিউটন দিয়ে যদি আমি বলতে চাই তাহলে বলবো কি, নিউটন ইন্টু মিটার পার মোল পার কেলভিন। এবার এখানে দেখো নিউটন ইন্টু মিটার, এই যে নিউটন ইন্টু মিটার, এটা কিসে রাখবো? নিউটন ইন্টু মিটার মানে কি? নিউটন ইন্টু মিটার মানে হচ্ছে কি, বল ইন্টু সরণ, তার মানে কি কার্যে রাখবো কি, জুল। তাহলে এটাকে আমি বলতে পারি জুল পার মোল পার কেলভিন হতে পারে, বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে এই একটাকেও আমি ব্যবহার করতে পারি, বলতে পারি, ঠিক আছে। আর কি হতে পারে? আচ্ছা, জুল যখন এসছে তাহলে নিশ্চয়ই এখানে আর্গের ব্যাপারটাও আসবে। আর্গ সিজিএস পদ্ধতি যদি আসে, আমি এটা হচ্ছে এসআই পদ্ধতিতে এখন এবার, আচ্ছা এসআই গেল। এবার সিজিএস পদ্ধতিতে যদি আমি দেখি তাহলে জুলের পরিবর্তে এখানে কি আসবে, আর্গ পার মোল, কেলভিনের জায়গায় তখন আমরা বলবো পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিজিএস পদ্ধতিতে এককটা, ঠিক আছে। তাহলে এতগুলো একক আমার হতে পারে। কি হতে পারে? এটা একটা হতে পারে, পরীক্ষার সময় ওই এমসিকিউ টাইপ কোশ্চেনগুলোর মধ্যে অপশন দিতে পারে, ঠিক আছে, কোনটা আর এর একক নয় বা ম্যাচ করছে না, থাকতে পারে, ঠিক আছে। তাহলে এগুলো সব একক আর এর একক হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আর এর ভ্যালুটাকে আমাকে দেখতে হবে, আর এর মানটাকে আমাকে নির্ণয় করতে হবে, বুঝতে গেছে? আচ্ছা, এবার আর এর মানটাকে দেখা যাক। আর ধরো এক মোল একক ভ্যালু সব এক করে নিয়েছি, সব কিছুর ভ্যালু এক করে নিয়েছি। তাহলে আমাদের কাছে কি আসবে? আর ইকুয়াল টু কি, আমাদের কাছে ফর্মুলা কি, পিভি সমান হচ্ছে এন আর। আচ্ছা, আমরা এখানে আর এর মানটাকে বের করবো। আর ইকুয়াল টু আমাদের তাহলে কি আসছে দেখো, পিভি বাই এনটি, তাহলে লিটার অ্যাটমসফিয়ারকে যদি আমি যাই তাহলে এখানে আছে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার আর লিটার, এন মানে কি এক মোল গ্যাসের ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে। তাহলে এক মোল যদি গ্যাস আমি নিয়ে থাকি, এক মোল যদি গ্যাস নিই, টেম্পারেচার কত, টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, 273 কেলভিন, 273 কেলভিন। চাপটা নিচ্ছি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। আচ্ছা, আয়তন কত হবে? 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে এনটিপি বা এসটিপিতে তোমরা জানো যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার, ঠিক আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 22.4কে 273 দিয়ে এটাকে ভাগ করলে তোমরা দেখবে এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 0.082, এর ভ্যালু আসবে 0.082 এত লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসার পার মোল পার কেলভিন, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালুটা আছে লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, আর কীরকমভাবে করা যেতে পারে? আর এসআই পদ্ধতিতে দেখো পিভি বাই এনটি যদি আমরা নিই, তাহলে এসআই পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে চাপের ভ্যালুটা, পিটাকে আমাকে বের করতে হবে এসআই ভ্যালুতে। পি ইকুয়াল টু কত হয়? পি সমান হয় এইচ রো জি, এই যে ফর্মুলা এইচ রো জি, এই
এইচ রো জি মানে 76 পারদ স্তম্ভের ক্ষেত্রে, পারদের ক্ষেত্রে এইচটা নেবো 76 সেন্টিমিটার, মানে এটা যদি আমি এসআই করি তাহলে 0.76 মিটার, 0.76 মিটার। পারদের ঘনত্ব কত? 13.6 হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে এটা হয় 13,600, এটা হলো রো হলো, আর জি হচ্ছে 9.81। এটা হচ্ছে তোমার পি এর ভ্যালু। তাহলে 0.76 ইন্টু 600 ইন্টু 9.81, এটা হলো পি এর ভ্যালু। আচ্ছা, ভি হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে 22.4 লিটার, আয়তন হচ্ছে 22.4 লিটার। তো আয়তনটাকে আমাকে মিটার কিউবে নিয়ে যেতে হবে। তাহলে মিটার কিউব মানে মিটার কিউব 22.4 লিটারকে 22.4 লিটারকে মিটার কিউব করতে হবে। আচ্ছা, মিটার কিউব করতে গেলে তাহলে কি করবে দেখো, এত লিটার তো আমরা যেটা জানি যে 1 সিসি কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিলিলিটার, এটা আমরা জানি। 1 সিসি মানে 1 মিলিলিটার। তাহলে 1 লিটার মানে 1000 মিলিলিটার, মানে কত সিসি হবে? 1000 সিসি, ঠিক আছে। 1 মিলিলিটার, 1 লিটার মানে কি 1000 দিয়ে গুনলে তবে তো 1 লিটার হবে। তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি। আচ্ছা, 1000 সিসি কিউবিক সেন্টিমিটারকে যদি আমি এবার মিটার কিউবে কনভার্ট করি তাহলে 10 টু দি পাওয়ার সিসি কিউবিক সেন্টিমিটার থেকে মিটার, সেন্টিমিটার থেকে মিটার থেকে দুটো করে শূন্য, দুটো শূন্য মানে হচ্ছে তার কিউব। তার মানে 10 টু দি পাওয়ার সিসি থেকে মিটার কিউব 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ হবে, মানে এটা রেজাল্ট আসছে। আর 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। আয়তন হলো বাই 1 মোল নেওয়া হয়েছে গ্যাস, 1 মোল। আর উষ্ণতা তোমার কত? 273 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। এটার ক্যালকুলেশন করলে এর রেজাল্ট আসবে ক্যালকুলেশন করে দেখবে এর রেজাল্ট আসবে এরকম। এসআই পদ্ধতি হলো 8.314, 8.314 জুল। এসআই পদ্ধতি করছি যেহেতু, জুল পার মোল পার কেলভিন এসআই পদ্ধতি, ঠিক আছে। আর সিজিএস পদ্ধতিতে যদি আমরা এই ভ্যালুটাকে দেখি, সিজিএস পদ্ধতিতে দেখলে সেই ক্ষেত্রে এই ভ্যালুটা কি আসবে, কি করবো তখন? সিজিএস পদ্ধতি দেখতে গেলে এখানটা আমার কি আসবে দেখো, এটা ছিল আমার 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ, মানে 76 সেন্টিমিটার বসাবো। এটা আসবে আমার 13.6 বসবে, আর এটা হচ্ছে 980 বসবে পিটা। আর এটা হচ্ছে 22.4 লিটার আছে, লিটার মানে এটাকে সিসি করবো। তাহলে এর সঙ্গে আমাকে গুণ করতে হবে 10 টু দি পাওয়ার 3, এটা গুণ হবে, তাহলে সিসি হয়ে যাবে। মিটার কিউবে করেছিলাম তো সেই জন্য এটা। আচ্ছা, এটাকে আমাকে সিসিতে করছে, সেন্টিমিটার কিউব। তাহলে লিটার থেকে সেন্টিমিটার কিউব 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ হবে। আর এখানে কি হচ্ছে, এটা হবে 1 মোল, আর এটা হচ্ছে 273 কেলভিন।